কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা গল্প পড়ছি। এর পরের দিন আমি রোজই ভাবি নাটক লিখবো, সে নাটক আর লেখা হয়ে উঠছে না। এবার আসলে রবীন্দ্রপক্ষ পড়ে যাচ্ছে, এবার রবীন্দ্রনাথের গান নিয়ে কিছু লিখবার ইচ্ছে আছে। প্রত্যেকটা গানের পেছনে একটা করে ছোট করে দর্শন আছে, ইতিহাস আছে। সেরকম দু চারটে, অত তো পারবো না। দেখি যতটা শরীর দেয়, 3-4টে বা 5টা, ম্যাক্সিমাম 10টা, তার বেশি হবে না আমার দ্বারা। দেখা যাক কতটা পারি। গল্পটার নাম দুর্ঘটনা। চমকে গেল ডক্টর অরিন্দম বসু অপারেশন বেডের রোগীকে দেখে। যাই হোক, নিজেকে সংযত করে নিপুণ হাতে রোগীর অপারেশন করলেন। অপারেশন হয়ে গেলে সোজা চলে যান পার্সোনাল চেম্বারে। 1 কাপ কড়া কফি অর্ডার দিয়ে 2 হাতে কপাল টিপে বসে থাকলেন। যে অতীতকে প্রাণপণে খুঁজে বেরিয়েছেন, সেই অতীত নিজেই সামনে এসে দাঁড়িয়েছে। অরিন্দম আর উর্মিমালার বিয়েটা হয়েছিল সম্বন্ধ করেই। সুগায়িকা সুন্দরী প্রাণচঞ্চল মেয়েকে তিনি ভালোবেসেছিলেন নিজের সবটুকু দিয়ে। তার ভালোবাসায় কোনো ফাঁক ছিল না। উর্মিকে দিয়েছিলেন অগাধ স্বাধীনতা। তার গান, তার বাগান ভরা রং বেরঙের ফুলের শখ কোনোটাই অপূর্ণ রাখেননি। উর্মিও তখন তাকে ভালোবাসায় জড়িয়ে নিয়েছিল। যখন তখন তার কোলে বসে পড়ে অভিমানী সুরে গাল ফুলিয়ে বলতো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তিনি হেসে তাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে বলতেন, তবে কাকে ভালোবাসি শুনি? সেই অভিমানী সুর বজায় রেখেই গাল ফুলিয়ে বলতো, শুধু ডাক্তারকে। অনেক অবাধ্য চুম্বনে তাকে ভরিয়ে দিয়ে বলতেন, তোমাকে না ভালোবেসে কি থাকা যায়? কি জানো, ডাক্তারি এমন একটা পেশা যেখানে বহু মানুষের প্রাণ জড়িয়ে আছে। সেটাকে মন দিয়ে তো করতেই হবে, তাই না? হ্যাঁ, তা তো হবে। তা বলে আমাকে বাদ দিয়ে নয়। তাদের মধ্যে আদর ভালোবাসার অভাব না থাকলেও শারীরিক মিলনের সময়টা খুব কম ছিল। সেটা তিনি বুঝতে পারেননি। তিনি নিজেও এই অভাববোধে কষ্ট পেতেন, কিন্তু সময় তার সব কিছু কেড়ে নিত। কিন্তু একই কষ্ট যে উর্মিকে ক্রমশ বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে, তা বুঝতে অনেক দেরি করে ফেলেছেন যখন উর্মি তার সন্তান নিয়ে চলে গেছে। অনেক ক্ষমা চেয়েছিল উর্মি তার কাছে, কিন্তু সেদিন তিনি অনড় ছিলেন। তার বারবার মনে হয়েছিল উর্মি তাকে ঠকালো কেন। উর্মি প্রাণপণ বোঝাতে চেয়েছিল, এটা ভালোবাসার সন্তান নয়, এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। উর্মির একাকিত্বকে ঘোচাবার জন্য তিনি তার গানের জন্য একজন গুরু রেখেছিলেন। উর্মির রূপ যৌবনে আকৃষ্ট হয়ে পড়ে সেই গুরু। উর্মি তাকে বলেছিল, গুরুজির হাবভাব আমার ভালো লাগে না, তুমি ওকে ছাড়িয়ে দাও। তিনি গ্রাহ্যই করেননি, বরং বলেছিলেন, তুমি ঠিক থাকলেই হলো। সেই দুর্ঘটনা ঘটল। সব পুরুষের মতো তিনি উর্মির ওপর এই ঘটনার সব দায় চাপিয়ে দিয়েছিলেন। তোমাদের সব ব্যবস্থা আমি করে দেব, কিন্তু আমার কাছে আর নয়। একবারও উর্মি কথা বোঝার চেষ্টা করেননি। ঘটনা ঘটে যাওয়ার পর উর্মি নিজেই গুরুকে বিতাড়িত করে এবং অসম্ভব পাপ অপরাধ বোধে ভুগতে থাকে। স্বামীকে বলতে পারেনি, শুধু তার বুক রেখে হু হু করে কাঁদতো আর বলতো, যা হয়েছে তা দুর্ঘটনা, তাতে আমার কোনো হাত ছিল না। বিশ্বাস করো, তিনি বুঝতেই পারেননি উর্মির কথার ইঙ্গিত। যেদিন তিনি উর্মিকে বলেছিলেন, আমার সাথে আর থাকা যাবে না,
শুধু সেদিন মুখটা শক্ত করে বলেছিল, আমার কথা একটুও বিশ্বাস করতে পারলে না? ঠিক আছে, আমার জন্যে তোমাকে কিছুই করতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নেব। তোমরা পুরুষরা সবাই সমান, মেয়েদের ঘাড়ে বন্দুক রেখে ওই চলতে ভালোবাসো, সবাই ওই একই দলে। ভেবেছিলাম তুমি ব্যতিক্রম, কিন্তু না, ঘুরে ফিরে সেই একই দলের। একটা দুর্ঘটনাকে মেনে নেওয়ার মতো এইটুকু উদারতা তুমি দেখাতে পারলে না। তিনি তখন অভিমানে অন্ধ, উর্মির কোনো কথাই শুনতে চাননি। পরদিন সকালে দেখলেন উর্মি চলে গেছে। পরে ঠান্ডা মাথায় সব কিছু বিবেচনা করে তিনি অনেক কেঁদেছিলেন, অনেক খুঁজেছিলেন, কিন্তু পাননি। অনেকে তাকে আবার বিয়ে করতে বলেছিল, কিন্তু তিনি তার হৃদয়ে উর্মির আসনকে শ্রদ্ধার সাথে বসিয়ে রেখেছিলেন। পরে বুঝেছিলেন দোষটা তারই ছিল। উর্মি তো তাকে বলেছিল অনেকবার গুরুকে ছাড়িয়ে দিতে। উর্মি তো তিনি তো পাত্তা দেননি। হয়তো সেদিন একটা পুরুষের শক্তির সাথে উর্মি পেরে ওঠেনি, তাই বারবার বলেছিল এটা একটা দুর্ঘটনা, বিশ্বাস করো এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। অনেকক্ষণ পর চেম্বারে থেকে বার হতে যাচ্ছেন, তখন সিস্টার এসে বলল, স্যার অপারেশন পেশেন্টের খুব শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন বলতে বলতে ছুটলেন উর্মির কেবিনের দিকে। বিকেলের দিকে অবস্থা অনেকটা নর্মাল হলো। উর্মি ঘুমোচ্ছে অকাতরে, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। পরদিন সকালে প্রথমেই এলেন উর্মির কেবিনে। বড় বড় চোখে চেয়ে আছে, অবাক হয়ে তার দিকে। সে একই রকম সুন্দর আর মোহময়ী আছে। উনি কাছে এসে পালস দেখার জন্যে হাতটা ধরতে গেলেন। সেই ছেলে মানুষই অভিমানে হাতটা সরিয়ে নিতে যাচ্ছিল। জোর করে হাতটা চেপে ধরে বললেন, সব সময় কি জোর করে সব কিছু ছাড়িয়ে নেওয়া যায়? যায় না তো। ছাড়বার অধিকারও তোমাদের ইচ্ছার ওপর নির্ভর করে, আর ধরবার অধিকারও তোমাদের ওপর নির্ভর করে। তিনি হেসে হাতটা নিজের কাছে টেনে নিয়ে বললেন, না, তা করে না। সেদিন আমি অভিমানে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা আমার ছিল না, তখন ছিল না। পরে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। কোথায় ছিলে? দক্ষিণ বর্ধমানে একটা সরকারি স্কুলে চাকরি নিয়ে চলে গেছিলাম। তারপর বলল, বিয়ে করেছো? হ্যাঁ, করেছি তো। কবে করলে? ওই তুমি চলে যাওয়ার পরপরই। তাহলে আমাকে কেন খুঁজছিলে? তা জানি না কেন খুঁজছিলাম। যেদিন রিলিজ হবে অরিন্দম এসে দেখলেন স্কুলের হেডমিস্ট্রেস আরও অনেকে তাদের নিতে এসছে। একটি ছোট্ট ফুটফুটে মেয়েও ওদের সাথে এসেছে। অরিন্দম গম্ভীর হয়ে বললেন, এখন এই শরীরে এত দূরে যাওয়া যাবে না, আপাতত আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। অরিন্দমকে দেখেই সবাই চিনতে পেয়েছে, কারণ উর্মির কোয়ার্টারে এনার অনেক ছবি দেখেছে সবাই। হেডমিস্ট্রেস বললেন, আপনি ওর অপারেশন করেছেন? যাক বাবা, আসল মানুষই তাহলে তোর ভার নিয়েছে। অবাক হয়ে অরিন্দম বললেন, আপনারা কি করে চিনলেন আমায়? বিথি নামে একজন টিচার ওকে থামিয়ে দিয়ে বাকি কথাটা বলে দিল। কি করে চিনলাম তাই তো? হ্যাঁ, মানে আমরা চিনলাম কারণ উর্মির কোয়ার্টারের প্রায় প্রত্যেকটা দেয়ালে আপনার একটি করে ছবি আছে। ছোট মেয়েটি এগিয়ে এসে বলল, তুমি আমার কে হও? অরিন্দম তাকে কোলে তুলে নিয়ে বলল, আমি তোমার বাবা হই। উর্মি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমি তোমার বাড়ি কি করে যাব? ওখানে তোমার স্ত্রী আছে। হ্যাঁ, তাকে দেখাতেই নিয়ে যাচ্ছি। ওই শাস্তি তাহলে এখনো বাকি আছে। ঠিক আছে, চলো। গাড়ি চালিয়ে আস্তে আস্তে অরিন্দম ভাবছিল, আজ কতদিন পর উর্মি তার নিজের বাড়িতে যাচ্ছে। সেদিনের ঘটনাকে যদি একটা দুর্ঘটনা ভেবে মেনে নেওয়ার মতন একটু উদারতা দেখাতে পারতেন, তাহলে দুজনের জীবন
জীবন থেকে 5টা বছর হারিয়ে যেত না। বাড়িতে উর্মি খুব ভয় ভয় ঢুকছে, দেখলো সেই রমিলা এখনো হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে সিঁড়িতে। তাকে দেখে বলল, দাদা দাদা বলে রেখেছে আজ তুমি আসবে। উর্মি অবাক চোখে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, উনি কোথায়? ওপরে চলো, আলাপ করিয়ে দিচ্ছি। ওপরে নিয়ে এসে অরিন্দম উর্মির একটা বড় ছবির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, এই যে দেখো তো চিনতে পারো কি না? উর্মির চোখে জল আর মুখে হাসি। অরিন্দম ওর মুখটা দুহাতের তালুতে তুলে নিয়ে বলল, বউ তো আমার একটাই, পুরনো বলো পুরনো, নতুন বলো তো নতুন। অনেক দিন পর গভীর আবেগে তারা একটা সুন্দর রাত কাটালো, আর ঝিমিয়ে পড়া বাড়িটা যেন নতুন খুশিতে ঝলমল করে উঠল। একদিন অরিন্দম উর্মিকে খুব কাছে টেনে এনে বললেন, এবার আমাদের একটা ছোট সন্তান হলে কেমন হয়? মিমিরও তো একটা সঙ্গী দরকার। উর্মি অরিন্দমের বুকে মাথা রেখে বলল, হ্যাঁ আমিও এটা ভাবছিলাম। তাহলে বলনি কেন? সব কি মুখে বলা যায় নাকি? যায় না বুঝি? হ্যাঁ, মিমি তো আমার দুর্ঘটনার শিকার, আমি তোমার সন্তান চাই। অরিন্দম ওকে ছেড়ে দিয়ে গম্ভীর হয়ে বললেন, এ কথা আর কোনো দিন যেন না শুনি। মিমি আমারই সন্তান। কোনো দিন যেন জানতে না পারে যে আমি ওর বাবা নই। মনে থাকবে? উর্মি ভয়ে ভয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ মনে থাকবে। ও তো একটা নিষ্পাপ শিশু, ওর তো কোনো দোষ নেই। তবে ও কেন বঞ্চিত হবে বাবার স্নেহ থেকে? জানো, ও যখন আমার গর্ভে, তখন অনেকবার ভেবেছিলাম কি হবে এই অবাঞ্ছিত সন্তান রেখে, কিন্তু পারিনি ওকে মেরে ফেলতে। মনে হয়েছিল একটা শিশু একটা শিশু যে পৃথিবীর আলো এখনো দেখেনি, তাকে মেরে ফেলার অধিকার আমার নেই। তাই ওকে বাঁচিয়ে রেখেছি। তোমার ছবি দেখিয়ে আমি ওকে বলেছি, ইনি তোমার বাবা। তাই ও সহজে তোমাকে আপন করে নিতে পেরেছে। সত্যি উর্মি, তোমার ওপর আমি অনেক অবিচার করেছি। এতটা অবিবেচক আমার হওয়া উচিত হয়নি। তখন মনে হয়েছিল তুমি ভালোবেসে এই সন্তান নিয়ে এসছো। পরে তোমার কথাগুলো বিবেচনা করে ভাবলাম, না, যা হয়েছে তা সত্যি একটা দুর্ঘটনা ছিল। উর্মি আমাকে ঠকায়নি, বরং আমার অবহেলার শাস্তি আমি ওকে দিয়েছি। যাক, যা হবার হয়ে গেছে, আবার শূন্য থেকে শুরু করব জীবন। মিমিকে নিয়ে এগিয়ে যাব আমরা সামনের দিকে। 3 বছর পরের ছবি। মিমিকে নিয়ে অরিন্দম গাড়ি করে স্কুলে নিয়ে যাচ্ছে, আর উর্মির কোলে ছোট্ট অরিত্র তাদের আধো আধো গলায় বাই বাই বলার চেষ্টা করছে। হ্যাঁ, উর্মি আর অরিন্দমের দ্বিতীয় সন্তান অরিত্র। কেমন লাগলো গল্পটা একটু জানিও। এটাও বেলা শেষে কবি বেলা শেষে বলে আমার যে ছিল ছোট কবিতা, বেলা শেষে বলে যে আমার যে ছোট বইটা বেরিয়েছিল ছোট গল্পের, সেটা 2 বছর আগেই। ওটা আর অন্তরালে একসাথে বেরিয়েছিল। অন্তরালে বেরিয়েছিল ঋতবাগ থেকে, আর এটা বেরিয়েছিল অঙ্কুরোদ্যম সাহিত্য প্রকাশনী থেকে। এই বেলা শেষেটা এবারেও গতবারের বইমেলায় আমি খবর পেলাম, আমি যেতে পারিনি, কিন্তু প্রচুর বিক্রি হয়েছে। এটা বিজয়িনী বলে আমার একটা উপন্যাস আছে সেটা, আর একটা কি 3টে বই একসঙ্গে বিক্রি হয়েছে। হ্যাঁ, শেষের তরী 3টে বই একসঙ্গে, খুব ওরা কম্বো করে দিয়েছিল। 3টে বই একসঙ্গে খুব বিক্রি হয়েছে। অন্তরাল এটা জানি না কতটা বিক্রি হয়েছে, আমি খবর নিইনি,
খবর নেওয়ার মতো শরীরের অবস্থাও ছিল না। যা হচ্ছে লিখে যাচ্ছি, কিছুর আশা করি না। আশা করতে গেলেই কিছু পাওয়ার আশা নিয়ে তো সৃষ্টি করা যায় না। আমি লিখে পয়সা রোজগার করব এমন কথা ভাবি না। লিখছি, পয়সা আসলে আসবে, না আসবে না আসবে, এই আর কি। বেকার জীবনের কিছু বেকার কাজ না। কবিতাটা আমার সৃষ্টি, গল্প কবিতা এগুলো লিখতে আমি ছোট্ট থেকে ভালোবাসি। রচনা লিখতে দিলেই আমি গল্প লিখে বসে থাকতাম। আর আমার টিচার আমাকে বলতেন, এটা কী হয়েছে, রচনা? আমি আবার কেঁদে ফেলতাম। আবার উনি মাথায় হাঁটাতে হাত দিয়ে খুব আদর করে বলতেন যে, না বাবা, এটা রচনা হয়নি, এটা তুমি গল্প লিখে ফেলেছো। কিন্তু এই গল্পটা যদিও খুব সুন্দর হয়েছে, তা কিন্তু এটা রচনা হয়নি। ভীষণ ভালোবাসতেন আমাদের সাকোয়াতের টিচাররা, খুবই ভালোবাসতেন। এখনও ওরা আমাদের ভালোবাসেন। আর আমার তো একজন টিচার, উনি এত ভালোবাসেন, উনি আমাকে বাড়িতে এসে আমার অসুখ করেছে বলে 2বার দেখে গেছেন। ঠিক আছে, আমার স্কুলের বন্ধুরাও আমাকে ভীষণ ভালোবাসে। আজকে কেউ আসেনি বোধহয়।